নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের একটা বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমরা যে বাগানে গাছ করি সেই গাছকে সুস্থ রাখার জন্যে সঠিক পরিচর্যার প্রয়োজন আছে। পরিচর্যা যদি আমরা ঠিকমতো না করতে পারি তাহলে গাছের কিন্তু বিকাশ খুব একটা ঘটে না। এই পরিচর্যাটার মধ্যে প্রথমেই যেমন রয়েছে গাছের মাটি তৈরি, সেটা আপনারা জানেন কিভাবে মাটি তৈরি করতে হয়, আগে বলেছি। বিভিন্ন ধরনের পোকামাকড় ছত্রাক আক্রমণ করে, তাকে প্রতিহত করা। তারপরে এসে হচ্ছে খাবার, নিউট্রিয়েন্টস। এই খাবারটা আমরা গাছকে দিতে হবে পরিমাণ মতন, সুষম খাবার। এই খাবারগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা আমাদের ঘরেতে ফেলে দেওয়া জিনিস থেকে আমরা এই খাবারটা তৈরি করতে পারি। যেমন ফলের খোসা, আনাজের খোসা, সবজির খোসা, এইগুলো থেকে পেতে পারি। যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের বাজার থেকে রাসায়নিক সার কিনে ব্যবহার করার প্রয়োজনে লাগে না। আর আপনি যখন বাগান করছেন শখের, তখন বাইরের রাসায়নিক সার কেন দেবেন? যতটা চেষ্টা করবেন রাসায়নিক সারটা কম প্রয়োগ করার। কেন ওই সবজি বা ফল আপনারা খাবেন? যদি রাসায়নিক সারই আমরা গাছে ব্যবহার করি তাহলে কষ্ট করে আমার বাগান করার তো প্রয়োজন নেই। তাহলে আমরা বাজার থেকেই খাবার যেগুলো খাই সেগুলোই খেতে পারি, সেগুলো রাসায়নিক সারের। হ্যাঁ, তবে বলবেন যে জৈব সার যেটা ঘরে তৈরি করা হয় সেটা স্লো রিলিজ, অনেক সময় লাগে, ধীরে ধীরে কম্পোস্ট হয়। আর রাসায়নিক সার দ্রুত বিকাশ ঘটে। আর যদি বলেন যে না, এক্সিবিশনের মতন ফলের আকার বড় হবে, ফুল বড় হবে, এক্সিবিশনে শো করার মতন, তাহলে অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করতে হবে। কেন জৈব সারে বিশাল আকারের ফুল হবে না, বিশাল আকারের ফল হবে না, তখন সেটা আলাদা ব্যাপার। তো এই জৈব সারটা আমরা ঘরেতে ফেলে দেওয়া জিনিস থেকে যে তৈরি করব, তার মধ্যে দেখতে হবে ফল বলুন, সবজি বলুন, শাক বলুন, প্রত্যেকটা শাক, ফল বা সবজির মধ্যে একই ধরনের নিউট্রিয়েন্টস থাকে না। বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস আমাদের ওদের মধ্যে বিদ্যমান। তো গাছকে বেঁচে থাকতে গেলে মূল খাদ্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট তো আমরা পাচ্ছি, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম ইত্যাদি। এছাড়াও কম পরিমাণে গাছের দরকার লাগে কোনো একটা যদি অভাব ঘটে, গাছের কিন্তু বৃদ্ধি থমকে যায়, নানা রকম উপসর্গ গাছে দেখা যায়। সেই মাইক্রোনিউট্রিয়েন্ট খাবারগুলোকেও আমাদের খুঁজতে হবে। তো এই ফেলে দেওয়া জিনিসের মধ্যে থেকে আমাদের জোগাড় করতে হবে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বেশি পরিমাণ কোন কোন ফেলে দেওয়া জিনিসের মধ্যে খুঁজে নিতে পারি, কোন কোন জিনিসের মধ্যে কী নিউট্রিয়েন্টসগুলো আছে। যেমন কোনোটা আয়রনের পরিমাণ বেশি থাকে, কোনোটা ম্যাঙ্গানিজের পরিমাণ বেশি থাকে, কোনোটা ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকে, কোনোটায় সোডিয়ামের পরিমাণ বেশি থাকে, কোনোটা কপারের পরিমাণ বেশি থাকে, কোনোটা জিঙ্কের পরিমাণ বেশি থাকে। তো এরকম বিভিন্ন ধরনের ফেলে দেওয়া শাকসবজি, ফল থেকে আমরা অতি সহজেই আমাদের গাছের জন্য সুষম খাবার আমরা তৈরি করতে পারি। তো সেরকমই 5টি তরল সার সম্বন্ধে আজকে আমি আলোচনা করছি, তা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, চলে আসছি আমরা আসল আলোচনায়। যে 5টি তরল সার আমরা ঘরেতে বানাবো তা এক এক করে আপনাদের দেখাচ্ছি। প্রথমেই আসি চাল ধোয়া জল। এই যে দেখছেন চালটা, এই চালটা আমি অল্প একটু নিলাম, একটু জল দিয়ে দিলাম। এবারে বলবেন জল কতটা দেবো? চালটা ডুবে থাকবে এরকম জল অবস্থা দেবেন। এইবারে এই জলটাকে আমি আধ ঘন্টা একটু ভিজিয়ে রাখবো, চালটা একটু নরম হবে, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, ফিরে আসলাম আধ ঘন্টা বাদে। এই যে জলটা দেখছেন যেটা ভিজিয়েছিলাম, এই জলটাকে একটু কচলে নেবো, রোগড়ে ধুয়ে নেবো। এবারে এই জলটাকে, প্রথম জলটাকে আমরা এটাকে ঢেলে নেব। চাল ধোয়া জল এমনই জিনিস যে মৃতপ্রায় গাছকেও বাঁচিয়ে তোলে। তো এর মধ্যে পুষ্টিমূল্যগুলো যেটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম তো থাকেই, সঙ্গে থাকে স্টার্চ।
যা কি করে উদ্ভিদের কোষের ঝিল্লিতে কার্বোহাইড্রেট সরবরাহ করে এবং কার্বোহাইড্রেট থাকার জন্যে মাটিতে ভালো ব্যাকটেরিয়া সৃষ্টি করে, যা কিনা উদ্ভিদের যে এই জৈব উপাদানগুলো আমরা দিই তাকে ভেঙে দিতে সাহায্য করে। এটা কিভাবে দেবো না, এই জলটাকে আমরা যে বয়স এবং টব অনুযায়ী দেবো। 6 ইঞ্চি টব হলে এরকম গ্লাসের 1 গ্লাস জল আমরা সেই গাছে দিতে পারি গোড়াতে, আর যদি বড় টব হয় সেই রেশিওতে আমাকে এটাকে দিতে হবে। আপনি 15 দিন ছাড়া দিতে পারেন, কেন বিভিন্ন ধরনের তরল সার আমরা দিচ্ছি। এটাকে আপনাকে 15 দিন ছাড়া বা 20 দিন ছাড়া দিলেও চলবে। আর এটাকে রাখা যাবে না, রোজ যেমন হয় ব্যবহার করতে। কেন রাখবেন? রোজই তো আমাদের বাড়িতে ভাত রান্না হচ্ছে, সেই ভাতেরটাকে আপনারা নেবেন। তবে বলবেন যে অত তো হয় না, অল্প অল্প হয় আমাদের ভাত। তো ঠিক আছে, আজকে এই টবটা দিলেন, কালকে ওই টবটা দিলেন, পরশু ওই টবটা দিলেন, এইভাবে ঘুরিয়ে আপনারা রোজই ব্যবহার করতে। এবারে আসা যাক আপনার আনাজের খোসা। ফেলে দিই আমরা এগুলোকে, আমাদের রান্নাঘর থেকে ডেলি আমাদের বেরোয়। এটাকে আমরা যদি ফেলে না দিই, এটাকে আমরা গাছেতে ভালোভাবে ব্যবহার করতে পারি। একটা ওয়েস্ট বিনের মধ্যে রোজকার রান্নাঘরের আনাজ, ফল, সবজির খোসাগুলোকে এইভাবে ফেলতে থাকুন। আর 5 দিন 7 দিন ছাড়া একটা কিছু দিয়ে এটাকে নাড়াচাড়া করে দেবেন। আর নিচে দেখবেন এর নির্যাসগুলো একটা কাপে জমা হচ্ছে, আর কাপ থেকে ওই নির্যাসটা নিয়ে একটা বোতলে সংরক্ষণ করবেন এবং প্রয়োজন মতন গাছে সময় মতন ব্যবহার করবেন। এই কিচেন কম্পোস্টের লিকুইডটা কি করে ব্যবহার করব? এরকম 1 কাপ নেবেন। 1 কাপ নিয়ে এর সাথে আপনার শীতকাল হলে 8 কাপ জল দেবেন, আর গরমকাল হলে 10 কাপ জল দেবেন। 1:8 রেশিও এরকমভাবে দেবেন 1 কাপ। এরকম 8 কাপ মিশিয়ে যে জলটা তৈরি হলো ভালোভাবে ফেটে নিয়ে এইটাকে আমরা গাছের গোড়ায় দিতে পারি। এই কিচেন কম্পোস্টের মধ্যে যে নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে এবং ক্যালসিয়াম আছে, যা কিনা গাছের বৃদ্ধি বিকাশে প্রচণ্ড কাজে লাগে। তো এইটাকে আমরা ব্যবহার করতে পারি। তো বলবেন কতদিন ছাড়া? এটাও 20-25 দিন ছাড়া, কারণ নিয়মিত আমরা ঘুরিয়ে ফিরে সার দিচ্ছি। এটাকে আমরা ব্যবহার। চলে আসি চা পাতা। এই যে চা পাতা দেখছেন, আমি স্যাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি। এটাতে 2 থেকে 3 চামচে চায়ের পাতা আছে। তো অনেকে বলেন যে ব্যবহৃত চা পাতা। আমি বলবো ব্যবহৃত চা পাতা না দেওয়াই ভালো, কেন ব্যবহৃত চা পাতাতে মূলত চা পাতাতে নাইট্রোজেনের হারটা বেশি থাকে। আর ব্যবহার করার পর আমরা খাওয়ার পর সেই চা পাতাকে ধুয়ে ফেলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে যখন আমরা ব্যবহার করব, সেটাতে নাইট্রোজেনের পরিমাণ না থাকার মতনই থাকে। তো এই চা পাতার মধ্যে মূলত প্রতি 100 গ্রাম চা পাতাতে আপনার 1.5% নাইট্রোজেন থাকে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ব্যবহৃত চা পাতা না করে যে নতুন চা পাতা সেটা ব্যবহার করুন। অবশ্য অত দামি না দিলেও চলবে, কম দামি চা পাতা নিলেও চলবে। তো এখানে আমি 3 চামচ মতন চা পাতা দিয়ে দিলাম। এতে আমি 1 গ্লাস জলের সাথে রেখে দেবো মিশিয়ে। দেখতে পাচ্ছেন, এইটাকে আমি ভালোভাবে এটাকে একটা চামচ দিয়ে কিছু দিয়ে নেড়ে নিয়ে এটাকে আমি জলেতে ভিজিয়ে একটা ছায়াযুক্ত জায়গাতে চাপা দিয়ে 1 দিন রেখে দেবো। 1 দিন পর গাছে এটাকে আমি ব্যবহার করব। চা পাতা ভেজানোটা আমার হয়ে গেছে। এটাকে একটু নেড়ে নিচ্ছি। আপনারাও এরকমভাবে একটু নেড়ে নেবেন। নেড়ে নিয়ে একটা গ্লাসে ভালো করে ছেঁকে নেবেন বা পাত্রেতে ছেঁকে নেবেন। এরকম কালার এসে গেছে। এইবারে এই চা পাতাটাকে এইটাকে প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা প্রয়োগ করব। তো এইটাকে শীতের সময়তে আমরা সরাসরি গাছের টবেতে আমরা দিতে পারি। গরমকালে হলে 1:1 যতটা আপনি দেবেন সম পরিমাণ জলে মিশিয়ে গাছে দিতে পারে। তো চা পাতা একটা সম্পূর্ণ নাইট্রোজেন সমৃদ্ধ সার, সেটা আমরা জেনে গেছি। তো এইবারে এটাকে প্রয়োগ কোথায় করা হবে?
গাছগুলো অ্যাসিড লাভার, সেই গাছগুলোতে ব্যবহার করা যেতে পারে। এক হচ্ছে আপনার গোলাপ, অ্যাজেলিয়া, জারবেরা, জবা ইত্যাদি গাছগুলোতে আমরা ব্যবহার করতে পারি। আর ইনডোর প্ল্যান্ট আর সবজি জাতীয়, মানে চা পাতা যেহেতু নাইট্রোজেন আছে, নাইট্রোজেন গাছের পাতা বৃদ্ধি করে, গাছকে সবুজ করে। তো ইনডোর প্ল্যান্টে যে সমস্ত পাতাবাহারী গাছ আছে, এই সব জাতীয় গাছেতে, মানে যেখানে ফুল হয় না, ফল হয় না, সেই গাছগুলোতে আমরা চা পাতা লিকারটা বা চা পাতার কম্পোস্টটাকে ব্যবহার করতে পারি। তাহলে ব্যবহার করব না কোন জায়গাটায়? না, যে সমস্ত গাছে ফুল হয় বা ফল হয়, যখন ফুল আসবে করছে, সেই সময়টায় কিন্তু এই চা পাতাটা ব্যবহার বন্ধ করতে হবে। কেন? নাইট্রোজেন সমৃদ্ধ সার, এর মধ্যে আদার্স আর কোনো সার নেই, আর কোনো নিউট্রিয়েন্টস নেই আপনার নাইট্রোজেন ছাড়া। তো যদি গাছের ফুল আসবে করছে, তো তখনও যদি আমরা এই চা পাতা ব্যবহার করে যাই, তো অতিরিক্ত নাইট্রোজেন হয়ে গেলে গাছটা বৃদ্ধির দিকে ব্যস্ত থাকবে, গাছের ফুল ফল কোনোদিনই দেবে না। এই হচ্ছে ব্যবহার বিধি। এবারে বলবেন কতদিন ছাড়া দেওয়া যেতে পারে? 15 দিন 20 দিন ছাড়া একবার দিন। বিভিন্ন ধরনের সার তো আমরা ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, তো 20 দিন ছাড়া দিন, মাসে একবার দিন দেওয়া যেতে পারে। আর যেহেতু চা পাতার মধ্যে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল জিনিস আছে, যার জন্যে এটাকে গাছে আমরা স্প্রে করতে পারি। এই চা পাতার গন্ধেতে বিভিন্ন ধরনের পোকামাকড়গুলো সরে যায় এবং ছত্রাকের হাত থেকে গাছকে প্রতিহত করতে পারে। যদি গাছে যখন স্প্রে করবেন, তখন কি করবেন? 1:3, 1 ভাগ এই চায়ের দ্রবণটা নেবেন, আর তার সাথে আপনি 3 ভাগ জল মিশিয়ে আপনার স্প্রে গানেতে ঢেলে গাছের পাতাতে, কাণ্ডেতে, পুরো গাছটাকে আপনারা চান করাতে পারেন। ওটাও ওই মাসে 20 দিনে 25 দিন ছাড়া বা মাসে একবার ব্যবহার করবেন। এই যেরকম ভাবে গাছের এটাকে দিতে পারেন এইভাবে। এইবারে চলে আসা যায় বন্ধুরা আলুর খোসা। এই যে দেখছেন, এই আলুর খোসা, 1 মুঠো মতন আলুর খোসা আমি নেবো। এই যে দেখতে পাচ্ছেন হাতে আপনাদের সামনে 1 মুঠো আলুর খোসা আমি নিয়ে এই পাত্রে ঢাললাম। এতে 1 লিটার জল দেবো। 1 লিটার জল দিয়ে এটাকে শীতকাল, এটাকে 3 দিন আমি একটা ছায়াযুক্ত জায়গাতে চাপা দিয়ে রেখে দেবো। 3 দিন বাদে এটাকে ব্যবহার করব। এইবারে আলুর খোসার মধ্যে কি আছে জেনে নেওয়া যাক। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফোলেট, জিঙ্ক, ভিটামিন সি এই আলুর খোসার মধ্যে বিদ্যমান। কাজে এই আলুর খোসা যদি আমরা গাছে দিতে পারি, তাহলে দেখা যায় যে ম্যাক্রোনিউট্রিয়েন্টের সাথে বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট এর মধ্যে পেয়ে যাচ্ছি। তো এইটাকে আমরা 3 দিন বাদে গাছে কিভাবে দেবো আপনাদের দেখাবো। এবারে আলুর খোসাগুলো আমি যে ভিজিয়ে রেখেছিলাম, এই দ্রবণটা এখন তৈরি হয়ে গেছে। এটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আমরা এটাকে গাছেতে ব্যবহার করতে পারি। গাছের জন্য উপযুক্ত হয়ে গেছে, গাছে ব্যবহার করছে। তো ব্যবহারের আগে কি করতে হবে? আমাদের এটাকে একটু ছেঁকে নিতে হবে। একই পদ্ধতিতে এটাকেও ছেঁকে নেব। দ্রবণটা কমপ্লিট হয়ে গেছে। তো এইটাকে এবারে কিভাবে গাছে প্রয়োগ করব? এটাকে আমরা সরাসরি গাছের মাটিতে দিতে পারি। এবারে বন্ধুরা আসছি পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা আমরা গাছেতে ব্যবহার করতে পারি। তো পেঁয়াজের খোসা কিভাবে ব্যবহার করব? মানে এরকম পেঁয়াজ হাতের মুঠোতে যতটা ধরে, এরকম 1 মুঠো পেঁয়াজ সবই ফেলে দেওয়ার, আপনাদের আমরা ফেলে দিয়ে বাইরে আবর্জনা করি। এই ফেলে দেওয়ার থেকে গাছের মূল্যবান সার আমরা তৈরি করতে পারি। তো এই পেঁয়াজের খোসা 1 মুঠো নেবো, নিয়ে এতে কি করব? 1 লিটার জলে ভিজিয়ে দেবো। এই 1 লিটার জলে পেঁয়াজের খোসাটাকে ভিজিয়ে দেবো। এটাকে 24 ঘন্টা রাখবো। গরমকাল হলে 24 ঘন্টা, আর শীতকাল হলে পরে 48 ঘন্টা, 2 দিন রাখবো। রাখার পরে এইটাকে আমরা গাছে ব্যবহার করব। এবারে জেনে নেওয়া যাক পেঁয়াজের খোসার মধ্যে
কি কি পুষ্টিমূল্য আছে। পেঁয়াজের খোসার মধ্যে আছে পটাশিয়াম, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম। এছাড়াও পেঁয়াজের খোসাটি ফাঙ্গাল এবং অ্যান্টি অক্সিডেন্ট, যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। তো এইটাকে আমি 2 দিন বাদে গাছে কিভাবে প্রয়োগ করবো আপনাদের দেখাবো। খোসা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি কিন্তু আপনার এখানে নিয়ে আসলাম। এই পেঁয়াজের খোসাটাকে এবারে আমি একটু দোবনটা যেটা ভেজানো আছে এটাকে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। এইবারে এর ব্যবহারটা কিভাবে ব্যবহার করা যেতে পারে। শীতের সময় ঠান্ডা যেহেতু আছে আমরা সরাসরি এটাকে গাছে প্রয়োগ করতে পারি। আর গরমকালে এটার সাথে 1:1 এই দ্রবণটা যতটা নেবেন সম পরিমাণ জলে মিশিয়ে আমরা গাছের গোড়াতে এরকম ভাবে ঢেলে দিতে পারি। এবারে প্রশ্ন হচ্ছে কতটা পরিমাণে দেবেন। যদি আপনার ছোট টব হয় 6 ইঞ্চি টব, তাহলে এই যে গ্লাসটা দেখছেন হাফ গ্লাস, এরকম হাফ গ্লাস দিলেই হবে। আর যদি বড় টব হয় মানে 10 ইঞ্চি 12 ইঞ্চি, তাহলে এরকম সম্পূর্ণ 1 গ্লাস মানে 200 ml আপনারা দিতে পারেন। তার চেয়েও যদি বড় হয় তাহলে সেই রেশিওতে আস্তে আস্তে বাড়াবে। তো বন্ধুরা, মাটিতে ছাড়াও এই দ্রবণটাকে আমরা গাছে তো স্প্রে করতে পারি। যেহেতু পেঁয়াজের খোসার মধ্যে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি অক্সিডেন্টাল উপাদান রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে গাছকে সুরক্ষা করতে পারে। তো সেটা কিভাবে করব, ওই আপনাকে যেটা বললাম 1:3 রেশিওতে আপনার 1 ভাগ এই তরল নেবেন আর 3 ভাগ জল মিশিয়ে এই এর মধ্যে দেবেন। দিয়ে ভালোভাবে ঝেঁকে নিয়ে পুরো গাছে আপনারা স্প্রে করতে পারবেন। 15 দিন 20 দিন ছাড়া একবার স্প্রে করলে পরে এই সমস্ত যে পোকামাকড়ের উপদ্রব থেকে গাছকে অনেকখানি দূরে সরিয়ে রাখতে পারবে। বন্ধুরা, গাছের জৈবভাবে পটাশিয়াম সোর্সের কলার খোসা একটি গুরুত্বপূর্ণ সার। এই কলার খোসার থেকে আমরা প্রায় 50% পটাশিয়াম পেয়ে থাকি এবং ক্যালসিয়াম আর ফসফরাসের পরিমাণটা কম থাকে। তো এই কলার খোসার থেকে কিভাবে তরল সারটা তৈরি করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমার সিঙ্গাপুরি কলার খোসা রয়েছে, আপনার গোটা আষ্টেক মতন কলার খোসা, যে এগুলোকে আমি ডুমডুম করে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি। এই কলার খোসা 8খানা কলার খোসার জন্য আমি এই যে বালতিটা দেখছেন, বালতির মধ্যে আমি 2 লিটার জল নিয়েছি। মানে 2 লিটারের আমি একটা পটাশিয়ামের দ্রবণ জৈবভাবে তৈরি করব। এই কলার খোসাগুলোকে আমি এর মধ্যে ফেলে দেবো। ফেলে দিয়ে এটাকে একটু ছায়াযুক্ত জায়গাতে 3 দিন গরমকালে আর শীতকালে 4 থেকে 5 দিন কম্পোস্ট হওয়ার সুযোগ দিতে হবে। তো এটাকে আমি ছায়াযুক্ত জায়গাতে চাপা দিয়ে রেখে দেবো এবং আমি আপনাদের কাছে 3-4 দিন বাদে এসে আপনাদের দেখাবো এর থেকে কি করে উপাদানটা আমি বার করব এবং কিভাবে গাছে দিতে হয়। আমি 4 দিন বাদে ফিরে এলাম। এই কলার খোসার দ্রবণটাকে আমি আগে একটু ছেঁকে নিচ্ছি। এই দেখুন, এইভাবে এটাকে ছেঁকে নিতে হবে। এবারে দেখা যাক দ্রবণটা কি দাঁড়ালো। দেখতে পাচ্ছেন কলার খোসা ভেজানো জলের দ্রবণটা এইভাবে দাঁড়ালো। এবারে প্রশ্ন হচ্ছে এটাকে কিভাবে আমরা গাছে প্রয়োগ করব। এটাকে শীতকালে আমরা সরাসরি গাছে প্রয়োগ করতে পারি। আর গরমকালে এটার সঙ্গে সম পরিমাণ জল মিশিয়ে আমরা গাছে প্রয়োগ করতে পারি। তো গাছের মাটিতে এটাকে প্রয়োগ করব। প্রয়োগ করবার আগে গাছের মাটিকে ভালোভাবে কিছু দিয়ে খুঁচি নিতে হবে। খুঁচি নিয়ে এইটাকে আমরা প্রয়োগ করব। আর অতি অবশ্যই এটাকে আমরা প্রয়োগ করব বিকালবেলা, মানে পড়ন্ত সূর্য যখন ডুবে যাবে তখন আমরা এটাকে প্রয়োগ করব। এই ছিল আমার আজকের 5টা তরল জৈব সার ঘরেতে প্রস্তুত করে গাছে দিলে পরে গাছ বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস পেতে পারে এর থেকে, এবং তাতে গাছের বিকাশ ঘটবে। আর গাছের বিকাশ ঘটা মানেই গাছ সুস্থ হবে, নিরোগ হবে এবং ফুল ফল দিতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন ভিডিওটা আপনাদের কাজে লাগবে, তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট থাকলে কমেন্ট করবেন। আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের পরিচিত বন্ধুবান্ধব যারা বাগানপ্রেমী, ছাদপ্রেমী, তাদের কাছে ভিডিওটা প্লিজ একটু ছড়িয়ে দেবেন, তাহলে তারাও জানতে পারবে। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে অল করে দেবেন। তাহলে ভবিষ্যতে যখন আমি এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা, এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি খুব শিগগিরই এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।